বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাডভান্স প্রাইমারি শিক্ষক নিয়োগ স্পেশাল কোর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আজকের ক্লাসটি হবে আমাদের 2019 সালের প্রথম ধাপের প্রশ্ন অ্যানালাইসিস। তো এই প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস আমরা আমাদের এই জানুয়ারি মাস পর্যন্ত করব। আগামী ফেব্রুয়ারি থেকে আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো যেহেতু আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলো হবে, তার আগে কি কি টপিক থেকে প্রশ্নগুলো হয় আর এই প্রশ্নগুলোর আলোকে কি কি প্রশ্ন আসতে পারে তার আমরা একটা চুলচিরা বিশ্লেষণ করে আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাংলা গুরু আপনাদের স্যার এমডি আব্দুল্লাহ স্যার যুক্ত আছেন আমাদের সাথে। তারপর আমাদের সাথে যুক্ত আছেন সুরাইয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত যুক্ত হয়ে যান আর একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেন যে আমাকে সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। দেখেন এখানে একটা প্রশ্ন আসছে, এখানে একটা প্রশ্ন এসেছে যে কে কোথায়, কে এটা হচ্ছে কোথায় হবে, স্পেলিংয়ে ভুল হয়েছে, কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা পেশ করেন। 6 দফা পেশ করেন, আসলে আমাদের আগামী পরীক্ষাগুলো থেকে 6 দফা নিয়ে বা বঙ্গবন্ধু এবং যে সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কিত তেমন প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপর আমরা বিস্তারিত জেনে রাখবো, ঠিক আছে? তাহলে কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা পেশ করেন? মাহমুদা স্মৃতি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুসলিমা খাতুন, আচ্ছা। তারপর হচ্ছে পবিত্র রানী উত্তর দিয়েছেন। মঞ্জুরুল ইসলাম উত্তর করেছেন। যাই হোক, তাহলে এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি তিনি লাহোরে দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? লাহোরে দিয়েছিলেন। তো 6 দফা নিয়ে আমরা যদি একটু অ্যানালাইসিস করি বা 6 দফাটা আসলে কি। 6 দফাটা হলো যে পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্ত শাসনের জন্য মানে অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মূলত অনানুষ্ঠানিকভাবে 5 থেকে 6 ফেব্রুয়ারি 1963 সালে পাকিস্তানের লাহোরে একটি ঘরোয়া অধিবেশনে তিনি প্রথম 6 দফা দাবিটি পেশ করেছিলেন। আর পরবর্তীতে এই 6 দফা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল কবে? 23 মার্চ 1966 সালে পাকিস্তানের লাহোরে তিনি এই 6 দফা দাবি পেশ করেন। তো 6 দফা হলো বাংলার মানে মুক্তির অধিকার বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় এই 6 দফাকে, ঠিক আছে? যদি বলা হয় 6 দফাটা হলো কি, 6 দফাটা হলো যে আমাদের পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্ত শাসনের জন্য প্রতিষ্ঠার জন্য তিনি 6 দফা দিয়েছিলেন। মূলত এটা দেওয়ার অন্যতম একটা কারণ ছিল যে 1965 সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ তো 1965 সালে যখন অনুষ্ঠিত হয়, সবাই তখন এই পাক ভারত যুদ্ধের জন্য ব্যস্ত ছিল আর পূর্ব পাকিস্তান পুরোপুরি অরক্ষিত ছিল। মানে এখানে কোনো নিরাপত্তা ছিল না, কোনো বাহিনী ছিল না, অরক্ষিত ছিল। তার জন্য শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবিটি পেশ করেছিলেন। কোথায় পেশ করেছিলেন? লাহোরে পেশ করেছিলেন। আর এই 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ বলা হয় 6 দফাকে। তো 6 দফা ছিল আমাদের কয়টি দফা ছিল? 6 দফা 6টি দফা ছিল। আমরা যদি একটা ছন্দ মনে করি, এই ছন্দের মাধ্যমে আমরা 6টা দফা লিখতে পারি যে আমরা শাকের মুদ্রায় কর, তারপরে হচ্ছে বৈদেশিক অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর, বৈদেশিক অঞ্চল ধর। শাকের মুদ্রায় কর, বৈদেশিক অঞ্চল ধর। তাহলে আমাদের শাকের দিয়ে হচ্ছে স্বাদী হচ্ছে রাষ্ট্রের শাসন প্রকৃতি। স্বাদী হলো রাষ্ট্রের শাসন প্রকৃতি। 1 নাম্বার দফাটি ছিল রাষ্ট্রের শাসন প্রকৃতি। তারপরে হচ্ছে 2 নাম্বার দফা ছিল কেন্দ্রীয় শাসন ক্ষমতা। 2 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় শাসন ক্ষমতা। মানে রাষ্ট্রের শাসন প্রকৃতি বলতে হচ্ছে যে রাষ্ট্রটা হবে একটা ফেডারেল স্টেট। হ্যাঁ,
ফেডারেল স্টেট, মানে অনেকগুলো 4টা প্রদেশ মিলে একটা কি হবে, রাষ্ট্র হবে, এরকমভাবে বলা হয়েছিল। আর কেন্দ্রীয় শাসন ক্ষমতা মানে হলো যে যে কেন্দ্রের কাছে থাকবে দেশ রক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়টা থাকবে, আর বাকিগুলো তাদের প্রত্যেকটা প্রদেশের জন্য নিজস্ব থাকবে। আর মুদ্রায় হলো হচ্ছে যে ভিন্ন ভিন্ন মুদ্রা থাকবে প্রত্যেকটা প্রদেশের জন্য। কি থাকবে, প্রত্যেকটা আহ, যে মুদ্রা থাকবে সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন মুদ্রা থাকবে আমাদের। মাহমুদা স্মৃতি স্যার, এখন যেভাবে ক্লাস হচ্ছে আমরা যারা ভর্তি হয়েছি তারা কি ঠিক এইভাবে ক্লাস করবে? না, আমরা আসলে এখন মূলত ক্লাসগুলো নিচ্ছি যে বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, তারপর আপনারা বোর্ডে ক্লাস করবেন। ঠিক আছে, আপনাদের বোর্ডে ক্লাস নেওয়া হবে। যেহেতু আমাদের বোর্ডে এভাবে প্রেজেন্টেশন দিয়ে ক্লাসগুলো নেওয়াটা অনেকটা কষ্টকর হয়। ঠিক আছে, আপনারা ক্লাসগুলো বোর্ডে করবেন, টপিক ওয়াইজ ক্লাস করবেন, আপনাদেরকে সেই রিলেটেড পিডিএফ দেওয়া হবে, তারপরে পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, সেটা সমস্যা না। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দিকে খেয়াল করেন। মুদ্রা, তারপর হচ্ছে কর। কর হলো যে প্রত্যেকটা প্রদেশে কি থাকবে, আলাদা আলাদা কর ব্যবস্থা থাকবে, আলাদা আলাদা যে কর নীতি থাকবে। আর বৈদেশিক মানে হলো যে বৈদেশিক বাণিজ্য, মানে প্রত্যেকটা প্রদেশ তার মতো করে বৈদেশিক মানে বিদেশের সাথে বাণিজ্য করতে পারবে, এই নীতি। আর অঞ্চল মানে হচ্ছে আঞ্চলিক মিলিশিয়া বাহিনী থাকবে, আর প্রত্যেকটা প্রদেশের একটা নিরাপত্তা বাহিনী থাকবে। এটি হলো আমাদের 6 দফা। তাহলে 6 দফা এটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল 23শে জুন 1966 সালে। যেহেতু 6 দফা একটা চুক্তির সাথে তুলনা করা হয়, যে যুক্তরাজ্যের 1215 সালে একটা চুক্তি হয়েছিল যেটির নাম হলো ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ এই চুক্তির সাথে তুলনা করা হয়, মানে 6 দফাকে বাংলার ম্যাগনা কার্টা বলা হয়। 6 দফাকে কি বলা হয়, বাংলার ম্যাগনা কার্টা বলা হয়। তো এই 6 দফা নিয়ে আন্দোলন করতে গিয়ে 7 জুন 1966 সালে অনেকে নিহত হয়েছিলেন, যার জন্য আওয়ামী লীগ সরকার মানে বিগত 17 বছরে তারা 7 জুনকে পালন করে আসছিল 6 দফা দিবস। বাট নতুন সরকার এসে আমাদের যে বিগত সালের যতগুলো পালিত দিবস ছিল প্রায় 8টা দিবস তারা বাতিল করেছে। আচ্ছা, আপনারা সবাই 1 নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। 1 নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন কিনা? এটা নিয়ে আসলে আগামী নিয়েছেন উত্তর, তারপর হচ্ছে আমাদের তৌফিক জানিয়েছেন। আমরা যতটুকু বর্ণনা দিলাম এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু বর্ণনা দিলাম এখান থেকে আপনাদের প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটার উত্তর করবেন সবাই। এটি আমাদের বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন, মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসে, প্রায় 12-13টা প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে আসে। এটার উত্তর করবেন দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইটির লেখককে? দ্য স্পিরিট অফ ইসলাম। 2 নাম্বার উত্তর করবেন, 2 নাম্বারে অলরেডি উত্তর দিয়েছেন লাবণী আক্তার, তারপর হচ্ছে আমাদের তফিকুল ইসলাম, মঞ্জারুল ইসলাম, তারপরে হলো অধরা শেখ, শরীফ খান, সৈয়দ আমির আলীর কথা বলেছেন, পবিত্র রানী। দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক হচ্ছেন সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী নিয়ে আগামীতে আরও যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে একটু মনে রাখবেন। সৈয়দ আমির আলী কে ছিলেন? সৈয়দ আমির আলী তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যাতে, ভারতের উড়িষ্যাতে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আমির আলী। তো তিনি একজন আইনজীবী ছিলেন, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি ছিলেন একজন মুসলিম আইন প্রণেতাও ছিলেন সৈয়দ আমির আলী। আর সৈয়দ আমির আলীর সবচেয়ে বড় পরিচয়টি হলো যে তিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ আমির আলী। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ সৈয়দ আমির আলী। আর হাজী মোহাম্মদ মুহসিন, আমরা জানি তাকে দানবীর বলা হয়, হাজী মোহাম্মদ মুহসিন, তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। সেখানেই তার সমাধি রয়েছে, সমাধিটা রয়েছে হুগলির ইমাম বাড়াতে তার সমাধি রয়েছে। তিনি তার নিজস্ব সম্পদ ছিল না, তার বোনের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পদ পান, সেটা পরবর্তীতে
গরিব দুঃখী দুস্থদের উন্নয়নের জন্য সেটা ব্যয় করেন। আমাদের ঢাকাতে, চট্টগ্রামে, রাজশাহীতে তার নামে অগণিত শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর বেগম রোকেয়া তিনি রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1880 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো হচ্ছে মতিচুর, সুলতানার স্বপ্ন, ঠিক আছে, এই ধরনের ইগুলো আছে। আর আমাদের 9 ডিসেম্বর জাতীয় রোকেয়া দিবস পালিত হয়। আর এদিকে হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ ভারতের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তা ছিলেন। আবুল কালাম আজাদ 1939 সালে যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন, মানে ভারত বিভাগের জন্য যে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন, আর তিনি তার বিরোধে করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। আর তিনি হচ্ছেন ভারতের প্রথম তিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। 2 নাম্বার আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা তাহলে চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3, এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। দেখেন বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন পরপর কতগুলো আসে, ঠিক আছে। 3 নাম্বার সবাই একটু জানাবেন। অলরেডি দেখতেছেন নিপা মণ্ডলও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আফিয়া ফারজানা যুক্ত হয়েছেন, তারপরে আফরিন জাহান চৌধুরীও যুক্ত হয়েছেন, অধরা শেখ যুক্ত হয়েছেন। আচ্ছা, এটার উত্তর করবেন সবাই। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? এই প্রশ্নটা হলো আমাদের ভাষা আন্দোলনের, মানে আমাদের ভাষা আন্দোলন টু মহান মুক্তিযুদ্ধের একটা প্রশ্ন। আপনারা এমনভাবে প্রিপারেশন নেবেন যেন কোন প্রশ্নটি কোন অধ্যায়ে এসেছে সেটা যেন বুঝতে পারেন, ঠিক আছে। লাবণী আক্তার প্রথম উত্তর দিয়েছেন, নিপা মণ্ডল উত্তর দিয়েছেন। আমাদের যুক্তফ্রন্টের আসন ছিল হচ্ছে কয়টি? 223টি। যুক্তফ্রন্ট নিয়ে আগামী প্রাইমারিতে যে ধরনের প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো আমরা একটা বলি। যুক্তফ্রন্ট মূলত 4টা দলকে নিয়ে গঠিত হয়েছিল। এই 4টা দলকে নিয়ে যুক্তফ্রন্ট মূলত গঠিত হয়েছিল। এই 4টা দল কি কি ছিল? এই 4টা দল ছিল আওয়ামী মুসলিম লীগ। মনে রাখবেন, এই 4টা দল ছিল আওয়ামী মুসলিম লীগ, তারপরে ছিল কৃষক প্রজা পার্টি, তারপরে ছিল নেজামি ইসলাম, আর ছিল গণতন্ত্রে পন্থী দল, ঠিক আছে। আওয়ামী মুসলিম লীগের ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপর নেজামে ইসলামের ছিলেন মাওলানা আতাহার আলী, আর বামপন্থী দলে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ, ঠিক আছে। আর কৃষক প্রজা পার্টি ছিলেন কে? শেরে বাংলায় কে ফজলুল হক। আর এই যুক্তফ্রন্টটা, এখানে একটা কনফিউশন প্রশ্ন আছে, অনেকে হয়তো বেকায়দায় পড়ে যান, যে যুক্তফ্রন্টটা গঠিত হয়েছিল 53 সালে, 1953 সালে। 53 সালের 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। আর এই যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল কবে? এটি হয়েছিল 8 মার্চ থেকে 12 মার্চ 1954 সালে নির্বাচনটা হয়েছিল। আর এই আমাদের পূর্ব পাকিস্তানের মোট আসন ছিল হলো 309টা। যদি বলা কয়টা আসন ছিল? 309টি আসন ছিল। আর এই যুক্তফ্রন্ট পেয়েছে কয়টি? 223টা। আর এই যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই 4টা দলের মিলিয়ে সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র, ঠিক আছে। আর এই যুক্তফ্রন্ট নির্বাচিত হয়, এরপর তারা সরকার গঠন করে। প্রশ্ন নাম্বার 4, এটিও বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন। আপনারা বলবেন বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতটি সদস্য নিয়ে গঠিত? উত্তর 3 নাম্বারে যারা দিয়েছিলেন, লাবণী আক্তার স্যার, আমাদের কি এখনকার যে সাম্প্রতিক প্রশ্ন আছে তা কি এখন জানা ভালো হবে নাকি এক্সাম এর কিছু আগে পরে হবে? আসলে আমাদের এক্সামের 3 মাস 4 মাস আগের ইনফরমেশনগুলো জানলেই ভালো হয়। আর আমরা ক্লাসগুলো নিয়ে আমাদের সাম্প্রতিক তো থাকবেই, আমরা বিভিন্ন দিক নির্দেশনা দিবে, এটা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। আপনারা নিয়মিত ক্লাসগুলো করুন। আমাদের যারা বিষয়ভিত্তিক শিক্ষক আছেন, ইংরেজির জন্য আপনাদের মনির স্যার আছেন, গণিতের জন্য আপনাদের শাহাদ স্যার আছেন, তারপর বাংলার জন্য আবদুল্লাহ স্যার আছেন। আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি একদম
মন্ত্রমুগ্ধর মতো করে সেগুলো পালন করবেন ইনশাল্লাহ। লেগে থাকেন আর ফোকাসটা একদিকে দিবেন, ঠিক আছে? আমরা যেভাবে নিচ্ছি, যেভাবে আপনাদেরকে গাইড করব, সেইভাবে যদি আপনারা পরিচালিত হতে পারেন ইনশাল্লাহ এই ম্যাচটাতে আপনারা উইন হবেন, ঠিক আছে? অনেকগুলো নিয়োগ আসবে। আর ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রায় 20,000-এর মতো শূন্য পদ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আবার 32,000 প্রধান শিক্ষকের পদও আছে। আমরা যেভাবে ক্লাসগুলো একদম আপনাদেরকে বলেছিলাম যে বেসিক টু অ্যাডভান্স ওয়েতে আমরা নিব, মানে আপনারা যারা এই কোর্সটা করতে পারলে আপনারা যেন সবগুলোতে ভালোভাবে হিট করতে পারেন, সেভাবে আমরা আপনাদের জন্য একটা কোর্স ডিজাইন করেছি। তো আমাদের জাতীয় সংসদের আসন হচ্ছে মোট হচ্ছে 350টি আসন। আর এর মধ্যে আমাদের নির্বাচিত আসন হলো কয়টি? যদি বলে নির্বাচিত আসন হচ্ছে আমাদের 300টি হলো নির্বাচিত আসন, মানে সরাসরি ভোট হয়। আর 50টি হলো মহিলা সংরক্ষিত আসন, মানে মেয়েদের জন্য আসন, এটা সিলেকশনের মাধ্যমে হয়। আর এটি আগে ছিল 45টা, 50টা করা হয়েছে 17তম সংশোধনীর মাধ্যমে। যদি বলে কততম সংশোধনীর মাধ্যমে? 17তম সংশোধনীর মাধ্যমে মহিলা সংরক্ষিত আসন করা হয় 50টি। আর আমাদের জাতীয় সংসদের 1 নাম্বার আসনটা হচ্ছে পঞ্চগড় 1, আর 300তম আসনে হচ্ছে বান্দরবন। আর সবচেয়ে বেশি আমাদের আসন রয়েছে ঢাকা জেলাতে, আমাদের সবচেয়ে বেশি আসন রয়েছে। আর জাতীয় সংসদের আমাদের এখন একটু কথাবার্তা চলছে, বা আমাদের সংস্কারের কথাবার্তা চলতেছে, যে বাংলাদেশটা যদি প্রদেশ ভিত্তিক করা হয়। যদিও বাংলাদেশের এখন যে সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, ঠিক আছে? তো বাংলাদেশের আইনসভা যেহেতু এখন বর্তমান জাতীয় সংসদ, তবে বিভিন্নভাবে সুপারিশ করা হয়েছে যে বাংলাদেশটা হবে একটা কি হবে, জাতীয় সংসদটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হবে সিনেট, নিম্ন কক্ষের নাম হবে জাতীয় সংসদ। এই ধরনের একটা প্রস্তাবনা দিয়েছে। সংবিধান সুপারিশ কমিটির চেয়ারম্যান হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক আলিরিয়াস, তিনি এভাবে দিয়েছেন, ঠিক আছে? আর আর আমাদের জাতীয় সংসদের প্রথম নির্বাচনটা হয়েছিল কবে? সেটি হলো 7 মার্চ 1973 সালে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়েছিল। হ্যাঁ, সর্বশেষ নির্বাচন আমরা দেখলাম যে 8 জানুয়ারি 2024 সালে নির্বাচন হয়। হ্যাঁ, তো নেসাস আর ক্লাস কি শুরু হয়েছে প্রাইমারি কোর্সে? না, আচ্ছা, আমরা আপনাদের অ্যানালাইসিস ক্লাসগুলো নিচ্ছি, এগুলো শেষ হলে আপনাদের মূল ক্লাস শুরু হবে। আর আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখতেছি, আমরা আর কিছুদিনের মধ্যে আমাদের অফারটি ক্লোজ করে দিব, ঠিক আছে? তো আপনারা আপনাদের যারা পরিচিত আছে আমাদের কোর্সের সাথে যুক্ত করে দিবেন, তাহলে আমাদের অডিয়েন্সটা অনেক বড় হবে। আর আপনাদের সামনে আমাদের আরও মোটিভেশনটা আসবে। আমরা এই যেহেতু 4 জন, আমাদের একটা প্যানেল, ইংরেজির জন্য যে শাহিন স্যার আছেন, আপনাদের শাহাদ স্যার আছেন, আমি আলামিন স্যার আপনাদের সাথে আছি, আর আবদুল্লাহ স্যার আছেন। তো যারা আপনাদের সাথে কোর্স করতে চাচ্ছে, একসাথে জমায়েতের সাথে বড়, হ্যাঁ, যত বেশি বড় কি থাকবে, ব্যাচ থাকবে, তত প্রতিযোগিতা বেশি হবে, তত আপনাদের প্রস্তুতিটা কি হবে, চাঙ্গা হবে। তো আমাকে আপনারা যারা আপনাদের রেফার করবেন, আর বিস্তারিত জানতে এই নাম্বারে বা এই নাম্বারে বিকাশ দিলেও আমি অ্যাডমিট করে দিব, ঠিক আছে? আমার হাত ধরে ইনশাল্লাহ আপনারা যেন একটা ইনশাল্লাহ একটা উসিলা, ঠিক আছে, যেন একটা ভালো কিছু হয়। সালমান মোহাম্মদ মিহির স্যার, ক্লাস কখন শুরু হয়েছে? আপনাদের ক্লাস সবসময় 8টায়, আপনাদের ক্লাস 8টায়। আমার জিকে ক্লাস হচ্ছে সোমবার, মনে রাখবেন সব সময়ের জন্য। তা 4 নাম্বারটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, 5 নাম্বারটা দেখেন, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন। দেখেন কতগুলো প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? আচ্ছা, মাহমুদা স্মৃতি স্যার, ভর্তি হয়েছি। আচ্ছা, ভর্তি হয়েছেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে রেফার করবেন, ঠিক আছে? এই মেসেজটা পৌঁছায় দিবেন। ভর্তি তো হয়েছেন, আপনাদের তো পেইড ব্যাচের ক্লাস হচ্ছে। আমাদের লাবণী আক্তার উত্তর দিয়েছেন। আচ্ছা, আরও কিছু উত্তর চাচ্ছি আপনাদের কাছ থেকে। এটা একটা আমাদের জাতীয় প্রশ্ন, মানে আসেই পরীক্ষায়।
সুমাইয়া সুলতানা, তারপর হচ্ছে মায়াবী প্রহর উত্তর করেছেন, তারপর হচ্ছে সুমাইয়া সুলতানা, মিষ্টি মুসলিমা খাতুন, তারপর হলো এদিকে আম, কি পবিত্র রানী। আচ্ছা, এটির উত্তরটি হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর। এখান থেকে আমরা একটু জানি পহেলা বৈশাখ, মানে আগে ফসলের জন্য বা কি করা হতো, নতুন একটা উৎসবের আয়োজন করা হতো। তো এখন এটি পহেলা বৈশাখে রূপান্তরিত হয়েছিল। সম্রাট আকবর এটি করেছিলেন। সালটি ছিল 1556 সালে। আর দেখেন আমাদের পহেলা বৈশাখের এটি কিন্তু ইরানের সাথে একটা সম্পর্কিত, ইরানের সাথে, হ্যাঁ। কারণ ইরানের একটা ধর্মীয় গুরু, তিনি হচ্ছে ফতেউল্লাহ সিরাজি, আকবরকে পরামর্শ দিয়েছিল পহেলা বৈশাখ করার জন্য, বাংলা সনের প্রবর্তন করার জন্য। তা সম্রাট আকবর তিনি বাংলা সনের প্রবর্তন করেছিলেন। আচ্ছা, আকবর থেকে আমরা একটু জেনে নিব আরও বাড়তি কিছু, যে সম্রাট আকবর তিনি ছিলেন হুমায়ুনের পুত্র সম্রাট আকবর। আর সম্রাট আকবর শেরশার কাছ থেকে মুঘল সাম্রাজ্য উদ্ধার করেছিলেন। আর সম্রাট আকবরের সেনাপতি ছিল বৈরাম খান। এই বৈরাম খান 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করেই মুঘল সাম্রাজ্য দ্বিতীয়বারের মধ্যে উদ্ধার করেছিলেন সম্রাট আকবর। আর এই সম্রাট আকবর তিনি ভারতে এমন একটা ধর্মের প্রবর্তন করেছিলেন যেটাকে বলা হয় দিন ই ইলাহি, মানে অনেকগুলো ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরকম 4টা ধর্ম মিলিয়ে একটা ধর্ম করেছিলেন, সেটা হচ্ছে দিন ই ইলাহি। আর এই ধর্মের অনুসারী ছিল মাত্র 17 জন, 18 জন ছিল এই ধর্মের অনুসারী সম্রাট আকবর। আর এদিক দিকে শেখ হাসিনা, তিনি তো আপনারা জানেন শেখ হাসিনা তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তো তার সম্পর্কে নাই বললাম আপাতত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একজন ভাষাবিদ ছিলেন, বহু ভাষা তিনি জানতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর তিনি একটা বিখ্যাত উক্তিও দিয়েছিলেন, এটা মনে রাখবেন, যে আমরা হিন্দু মুসলিম যেমন সত্য, তার থেকে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। এই উক্তিটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি দিয়েছিলেন। আর শায়েস্তা খান, আমি তার আমলটা কেবলই সস্তা খান, মানে সস্তা খান, মানে তার আমলে সবাই সস্তা খেত, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তিনি বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ কেল্লা নির্মাণ করছিলেন, ওইখানেই তার মেয়ে পরিবিবির সমাধি রয়েছে, হ্যাঁ, শায়েস্তা খান। আচ্ছা দেখেন, এটা মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে। অলরেডি আমরা 6টা প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে দেখলাম। 1971 সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? চরমপত্র সৈকত সরকার, তারপরে আমাদের সাবিয়া আফরিন মুক্তা, খালিদ বিন ওয়ালিদ যুক্ত আছেন, আমাদের সুরাইয়া আক্তার যুক্ত আছেন নিগার সুলতানা বিথি, তৌফিক ইসলাম যুক্ত আছেন, নাসলিমা আক্তারও যুক্ত আছেন, লাবণী আক্তার, আচ্ছা এম আক্তার মুকুল, তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটি মূলত ছিল কালুরঘাট চট্টগ্রাম থেকে এটি প্রচারিত হতো। একদম 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এটি প্রচারিত হতো। চরমপত্র এটি হলো একটা ব্যঙ্গাত্মক একটি অনুষ্ঠান, চরমপত্র। আরেকটা অনুষ্ঠান হতো এখান থেকে, সেটা হচ্ছে জল্লাদের দরবার। দুটি অনুষ্ঠান হতো, একটা হচ্ছে জল্লাদের দরবার আর একটা হচ্ছে চরমপত্র। আর শেখ মুজিবুর ভাষণ এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো, সেটির নাম ছিল বজ্রকণ্ঠী নামে প্রচারিত হতো। আচ্ছা, এখান থেকে আসার মতো এগুলোই। আচ্ছা দেখেন, 7 নাম্বারটাও বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটিও বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন। 7 নাম্বারটা মুক্তিযুদ্ধ থেকে চলে আসছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন? সোভিয়েত ইউনিয়ন একসময়, এই যে বর্তমান রাশিয়া, এই রাশিয়াকে দেখতেছেন, এই রাশিয়া সাথে আরো 15টা রাষ্ট্র নিয়ে, মোট 15টা রাষ্ট্রকে নিয়ে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। বড় একটা যৌথ রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন।
তো মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে কাজ করেছে, আমাদের সাপোর্টে ছিল। লাবণী আক্তার উত্তর দিয়েছেন। সোভিয়েতের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পাদুগনি। নিকোলাই পাদুগনি সোভিয়েতের প্রেসিডেন্ট ছিলেন। আর এদিকে আমাদের সোভিয়েতের যদি বলা হয় প্রধানমন্ত্রী কে ছিলেন, অ্যালেক্সি কসিগিন ছিলেন। অ্যালেক্সি কসিগিন ছিলেন সোভিয়েতের প্রধানমন্ত্রী। তার মানে আমরা আগামী পরীক্ষার জন্য আমাদের মুক্তিযুদ্ধের যে সময় বিভিন্ন বিশ্ব নেতৃবর্গের নামটা মনে রাখাটা দরকার। বিশ্ব নেতৃবর্গের নাম আমরা কি করব, মনে রাখবো। আর এখান থেকে আমরা মনে রাখতে পারি, এদিকে দেখি লিওনিদ ব্রেজনেভ। লিওনিদ ব্রেজনেভ তিনিও একজন সোভিয়েতের প্রেসিডেন্ট ছিলেন। আর মিখাইল গর্বাচেভ কে ছিলেন? মিখাইল গর্বাচেভ মূলত সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। মিখাইল গর্বাচেভ তিনি সোভিয়েতের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন। আর নিকিতা ক্রুশেভ তিনিও সোভিয়েতের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এরপর দেখি এরপর 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন? অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট এর মূল দায়িত্বে কে ছিলেন? 8 নাম্বার জানাবেন। প্রশ্ন নাম্বার 8 কোন নম্বর দেওয়া আছে? জেনারেল রাও ফরমান আলী, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল টিক্কা খান, জেনারেল ইয়াহিয়া খান। তাহলে অপারেশন সার্চলাইট এটি চালানো হয়েছিল 25শে মার্চ 1971 সালে। সেদিন ছিল বৃহস্পতিবার। আর এই অপারেশনের মাধ্যমে ঢাকার প্রায় 11,000 মানুষকে হত্যা করা হয়। আর এই অপারেশন সার্চলাইটের পূর্ব নাম ছিল অপারেশন ব্লিজ। অপারেশন ব্লিজ। আর এই অপারেশন সার্চলাইটের মূলত মূল পরিকল্পনাকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন টিক্কা খান। টিক্কা খান, টিক্কা খানকে আপনারা চেনেন, তাকে বলা হয় বেলুচিস্তানের কসাই বলা হয়। টিক্কা খানকে বলা হয় কি? বেলুচিস্তানের কসাই বলা হয় টিক্কা খানকে। আর জেনারেল ইয়াহিয়া খান তৎকালীন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের, এই অপারেশনের কি করেছিলেন? নির্দেশ দিয়েছিলেন। আর জেনারেল রাও ফরমান আলী, জেনারেল রাও ফরমান আলী এই অপারেশনটার সার্বিক দায়িত্ব ঢাকা শহরে পালন করেছিল। রাও ফরমান আলী, অপারেশন সার্চলাইট। এটা এপ্রিল মাস পর্যন্ত এটা চলেছিল, অপারেশন সার্চলাইট। আচ্ছা, মহান মুক্তিযুদ্ধের আমাদের একজন সেক্টর কমান্ডার মারা গেছেন, তার নাম জানেন কিনা? আমাদের গত পরশুদিন একজন সেক্টর কমান্ডার মারা গেছেন, তার নাম জানেন কিনা? কমেন্টের মাধ্যমে জানান তো। আমাদের একজন সেক্টর কমান্ডার মারা গেছেন, তার নাম জানেন কিনা? আমাদের মোহাম্মদ আক্তার, সুমাইয়া সুলতানা, সৈকত, সৈকত সরকার, নিগার সুলতানা বিথি, তারপরে হচ্ছে আমাদের আফিয়া ফারজানা, অদরা শেখ। আচ্ছা, আমাদের একজন সেক্টর কমান্ডার মারা গেছেন, তার নাম জানেন কিনা? যারা জানেন একটু কমেন্টের মাধ্যমে জানান। গত পরশুদিন আমাদের একজন সেক্টর কমান্ডার মারা গেছেন। আচ্ছা, দ্রুত একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান সেক্টর কমান্ডারের নাম কি, দেখি কারা আপনারা একদম পুরো চোখ কান খোলা রেখে প্রস্তুতি নেন। আমি তাহলে আপনাদের দেখে বুঝতে পারবো যে আমাদের একজন সেক্টর কমান্ডার যিনি মারা গেছেন তার নাম কি। আচ্ছা, কেউ বলতে পারলেন না আমাদের একজন সেক্টর কমান্ডার মারা গেছেন? আমাদের একজন যে সেক্টর কমান্ডার মারা গেছেন তিনি হচ্ছেন কেএম শফিউল্লাহ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কেএম শফিউল্লাহ। তিনি মারা গেছেন গত পরশুদিন। তিনি 3 নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি 3 নাম্বার সেক্টরের কমান্ডার ছিলেন, বা তার নামে একটা কি ছিল? ব্রিগেড ফোর্স ছিল, যেটির নাম হচ্ছে এস ফোর্স। এস ফোর্স। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম কি ছিলেন? তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান ছিলেন। আচ্ছা, চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। দেখেন তো পারেন কিনা 9 নাম্বার। 1970 সালে সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? নির্বাচন কমিশনার, 70 নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ক নাম্বার দেয়া আছে বিচারপতি আব্দুস সাত্তার,
ক নম্বরে আছে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, গ নম্বরে আছে বিচারপতি বিচারপতি এম এন হুদা, তারপরে গ নম্বরে বিচারপতি এ বি সিদ্দিক। আচ্ছা, এই যে একজন উত্তর করেছে আমাদের শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ, রাইট রাইট। তাহলে এটা হচ্ছে বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার তিনি আমাদের 70 নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুস সাত্তার। আর 70 নির্বাচন, আচ্ছা তখন আমাদের নির্বাচন কমিশন অফিস ছিল মালিবাগে। 1970 সালে নির্বাচনে হয়েছিল, তার নির্বাচন কমিশনের অফিস ছিল। যদি বলে বর্তমান বাংলাদেশের নির্বাচন কমিশনারের নাম কি, বর্তমান বাংলাদেশের নির্বাচন কমিশনারের নাম হলো, যদি বলা হয় যে বর্তমান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি, তার নাম হলো এ এম এম নাসির উদ্দিন। নাসির উদ্দিন। তিনি কততম? তিনি হচ্ছেন 14তম নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এটার নামটা মনে রাখবেন, একদম রিসেন্ট তথ্য, নির্বাচন কমিশনার। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্নে। এই যে ব্রিক্স, ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স প্রতিষ্ঠিত, ব্রিক্স মানে হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স একটা, তারা 4টা দেশ মিলিয়ে গঠিত একটা জোটের নাম হচ্ছে ব্রিক্স। সেটার নাম হলো, আমাদের ব্রিক্স বলতে হচ্ছে ব্রাজিল, আমি একটু যদি লিখে দিই, ব্রিক্স বলতে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, তারপরে হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে চীন, আর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা, মানে এদের মানে মূল অক্ষরের নাম দিয়ে হচ্ছে ব্রিক্স। তবে ব্রিক্সের বর্তমান সদস্য কিন্তু আর এই 5টির মধ্যে সীমাবদ্ধ নাই, এখন 10টা হয়ে গেছে। আচ্ছা, ব্রিক্সের ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নতুন অবকাঠামো ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা যদি বলে কবে প্রতিষ্ঠিত হয়েছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠাকাল, যদি বলা হয় এর প্রতিষ্ঠাকাল 2014। আর এই সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, আর এই সদর দপ্তর হচ্ছে সাংঘাই, চীন। আর এর বর্তমান ব্রিক্স ব্যাংকের বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। এখানকার হচ্ছে 5টি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা, 5টি। আর বাকি 4টা দেশ হলো বাংলাদেশ, তারপরে হলো সংযুক্ত আরব আমিরাত, তারপরে হলো মিশর, আর হচ্ছে উরুগুয়ে। এই হচ্ছে আমাদের সদস্য হচ্ছে 9টি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যে ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময় লন্ডনের সময় কত হবে? লন্ডনের যে 24শে মে আমাদের যদি আচ্ছা, সালমান মোহাম্মদ মিহির, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিক্সের সর্বশেষ সদস্য, ব্রিক্স। আচ্ছা, ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময় লন্ডনের সময় কত হবে? লন্ডনের সময় কত হবে? ঢাকাতে দুপুর 12টার সময় লন্ডনে সময় কত হবে? তার মানে এটা বোঝার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে লন্ডনের সাথে 6 ঘন্টা প্লাস আমাদের যদি জিএমটি কত, আমাদের জিএমটি হলো +6, তাই না? +6, তাহলে লন্ডনে যদি আপনার বাজে কটা বাজে? 12টা, তাহলে আমাদের 6 ঘন্টা কি করতে হবে? আমাদের 12টা বাজলে লন্ডনে 6 ঘন্টা মাইনাস হবে, মানে সকাল 6টা হবে, সকাল 6টা। মানে লন্ডনের মধ্য দিয়ে যেই রেখাটা কল্পনা করা হয় তাকে বলা হয় মূল মধ্যরেখা, এখানে হচ্ছে গ্রিনিচ মান মন্দির আছে। লন্ডনে কি আছে? গ্রিনিচ মান মন্দির আছে। তো যারা ইতিমধ্যে ক্লাসটি করছেন, আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে। আচ্ছা, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কেমন লাগছে। আমাদের মোস্তাকিম হোসাইন সুমন আছেন, আমাদের পবিত্র রানীও যুক্ত আছেন,
তারপরে আফিয়া ফারজানাও যুক্ত আছেন। আচ্ছা, সালমান মোহাম্মদ মিহির ক্লাস ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদেরকে বন্ধুদেরকে রেফার করবেন, আপনারা আরও সামনে অনেক চমৎকার ক্লাস পাবেন, একদম টপিক ধরে ধরে বেসিক হালকা একদম। মায়াবী প্রহর খুব ভালো লাগছে। তারপরে আমাদের তন্নিনাহার আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ভালো লাগছে। অদরা শেখ জি অনেক সুন্দর ক্লাস হচ্ছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে আপনারা। আচ্ছা 11টা আবার বলেন। 11টা হলো যে মাহমুদা স্মৃতি হলো 11টা হচ্ছে কি যে আমাদের লন্ডনটাই হলো যে স্ট্যান্ডার্ড টাইম, তাই না? লন্ডন থেকে আমাদের হচ্ছে সময় 6 ঘন্টা প্লাস। দেখবেন আপনার মোবাইলেও আপনি দেখবেন যে জিএমটি আছে 6 ঘন্টা প্লাস, আমাদের জিএমটি 6 ঘন্টা প্লাস। জিএমটি জিএমটি মানে হলো গ্রিন উইচ মেইন টাইম। জিএমটি হচ্ছে গ্রিন উইচ মেইন টাইম, টিআইমি টাইম, এটাকে বলা হয় জিএমটি। জিএমটি আমাদের জিএমটি কত, মানে লন্ডন থেকে আমাদের +6। আমাদের জিএমটি দেখবেন মোবাইলের মধ্যে আছে জিএমটি, মানে লন্ডনে হচ্ছে গ্রিনিস মান মন্দির আছে, লন্ডনে আছে গ্রিনিস মান মন্দির। ঠিক আছে, ওইখান থেকে বিশ্বের সব জায়গার কি করা হয়, সময় ব্যবধান নির্ণয় করা হয়। ঠিক আছে, তো এখন আমাদের যদি 12টা বাজে, তাহলে লন্ডন থেকে আমাদের যদি 6 ঘন্টা প্লাস হয়, তা ঢাকায় যদি এখন 12টা বাজে, তাহলে লন্ডনে 6 ঘন্টা মাইনাস হবে না? তাহলে হবে 6টা বাজবে। মমতা আক্তার আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে আফিয়া ফারজানা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মুসলিমা খাতুন, হ্যাঁ সবাই কমেন্ট করছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার বুঝতে পারছেন কিনা 11 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা দেখি তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? শেখ হাসিনা কয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এটা আমরা সবাই জানি। 1981 থেকে 2024 পর্যন্ত তিনি 8বার হয়েছেন। তিনি 8বার নির্বাচিত হয়েছেন। 81-তে তিনি নির্বাচন করছিলেন, এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন তিনি নির্বাচন করছিলেন এবং জিতছিলেন। 2024 পর্যন্ত তিনি 8বার সংসদ সদস্য ছিলেন। এটা যখন প্রশ্নটা আসছিল তখন উত্তর ছিল 7বার, যেহেতু 2019-এর, এটি তো প্রশ্ন 2019-এ, তাই না? 2019-এর প্রশ্ন, তাই না? তখন ছিল 7বার, কিন্তু একদম সদ্যটা হলো 8বার। তিনি 8বার হয়েছেন আর কি, 8বার। আচ্ছা 13 নাম্বারটা দেখেন, একটু সব বাংলাদেশ থেকে আসছে, তার মানে 13টা প্রশ্ন আমরা বাংলাদেশ থেকে পেয়ে গেলাম। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হলো যেই প্রতিষ্ঠান হচ্ছে সংবিধানে উল্লেখিত। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হচ্ছে সংবিধানের উল্লেখিত আছে এই প্রতিষ্ঠান সম্পর্কে, সেগুলো হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এগুলো হচ্ছে আমাদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আমরা ক্লাসে পড়ব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে আইন বিভাগ, আরেকটা আছে আমাদের বিচার বিভাগ, আরেকটা আছে আমাদের শাসন বিভাগ, তারপরে আরেকটা আছে আমাদের নির্বাচন কমিশনটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে আমাদের কর্ম কমিশন মানে পিএসসিটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে আমাদের মহাহিসাব নিরীক্ষক, ওইটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে কয়টা? 60টি। সাংবিধানিক প্রতিষ্ঠান আছে 60টি, আর সাংবিধানিক পদ আছে হলো 10টি। সাংবিধানিক পদ যেমন প্রধানমন্ত্রীর পদটা সাংবিধানিক, রাষ্ট্রপতির পদটা সাংবিধানিক, এমপিদের পদ সাংবিধানিক, এরকম পদ আছে আমাদের কয়টা? 10টা পদ আছে। যদি বলে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? 60টি। আর যদি বলে পদ কয়টা, বলবেন 10টি। তবে একটা পদের কি করা হয় না, শপথ নেওয়া হয় না, মানে শপথ পড়ানো হয় না। একটা পদের জন্য শপথ পড়ানো হয় না, সেটা হলো অ্যাটর্নি জেনারেলকে শপথ পড়ানো হয় না। কি করা হয় না? শপথ পড়ানো হয় না।
আর একটা প্রশ্ন 14টা প্রশ্ন থেকে আসছে, কি অবস্থা চিন্তা করেন। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে? 21শে ফেব্রুয়ারি। এইগুলো একদম জাতীয় প্রশ্ন, এগুলো কমন পাবেন, কম বেশি সবাই কমন পাবেন, সবাই পারবেন। 21শে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? 14 নম্বর হচ্ছে লাবণী আক্তার উত্তর দিয়েছে, এটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো, এটির উত্তর হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও বিষয়ক সংস্থা হচ্ছে ইউনেস্কো, যার সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে। আর আমাদের এটা স্বীকৃতি দিয়েছিল কবে? এই তারিখটা মনে রাখবেন, তারিখটা হলো 17 নভেম্বর 1999 সালে। আচ্ছা দেখেন, এটাও আসছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? পলাশী থেকে ধানমন্ডি, পলাশী থেকে ধানমন্ডি এর পরিচালক কে? পলাশী থেকে ধানমন্ডি। তারেক মাসুদ, আব্দুল গাফফার চৌধুরী, নাসিরউদ্দিন ইউসুফ, মোস্তফা সারোয়ার ফারুকী। তাহলে এটা কি হবে বলেন তো? 15 নাম্বার তারেক মাসুদ না, তারেক মাসুদ না, এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তারেক মাসুদ যেগুলো চলচ্চিত্র করছে সেগুলো হচ্ছে আপনার মাটির ময়না, ঠিক আছে, মুক্তির গান, মাটির ময়না, মুক্তির গান, তারপর হচ্ছে রানওয়ে, এগুলো চলচ্চিত্র করছে তারেক মাসুদ। আর আব্দুল গাফফার চৌধুরী তিনি শুধুমাত্র চলচ্চিত্র পরিচালনা করে নাই, তিনি এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটারও তিনি রচয়িতা। নাসিরউদ্দিন ইউসুফ একটা চলচ্চিত্র করছে, তার নাম হলো গেরিলা। আর মোস্তফা সারোয়ার ফারুকী থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোস্তফা সারোয়ার ফারুকী তার চলচ্চিত্রের নাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তারপরে যে পিঁপড়া বিদ্যা, তিনি এখন আমাদের উপদেষ্টা, আমাদের উপদেষ্টা হচ্ছে ফারুকী। কি উপদেষ্টা বলেন তো? তিনি কি উপদেষ্টা বলেন তো? সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী। আচ্ছা 16 নাম্বার বলবেন, এটাও একটা জাতীয় প্রশ্ন। দেখেন 16টা প্রশ্ন বাংলাদেশ, আচ্ছা এটা আন্তর্জাতিক প্রশ্ন। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে? অভিষ্ট, টেকসই উন্নয়ন অভিষ্ট মানে যে এটা হচ্ছে এসডিজি। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর মেয়াদটা উপরে রাখবেন 2016 থেকে 2030 পর্যন্ত হচ্ছে এসডিজি। এটা জাতিসংঘে এটা প্রণীত হয় এসডিজি। আর এসডিজির অভিষ্ট আছে মানে গোলস আছে 17টি গোলস। এই সময় কয়েকটা গোলস পড়ে নেবেন আপনারা। 1 নাম্বার গোলসটা হলো ক্ষুধা এবং দারিদ্র্য মুক্তি। তারপরে আপনারা পড়বেন 4 নাম্বার গোলটা পড়বেন আপনারা শিক্ষার ব্যাপারে বলছে। 5 নাম্বারটা পড়বেন, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা আন্তর্জাতিকের প্রশ্ন, এটিও একটা আন্তর্জাতিকের প্রশ্ন। পৃথিবীর দুটি দ্রাঘিমা রেখার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? মানে আমরা পৃথিবীর মধ্যে যে দাঁড়ানো রেখাগুলো দেখি সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। পৃথিবীর যে আমরা অঙ্কিত রেখাগুলো দেখি সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। সেই রেখাগুলো হচ্ছে, এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আমরা যদি পৃথিবীটা আপনারা যদি একটু দেখেন, আমাদের পৃথিবীতে যে রেখাগুলো আছে, আমি যদি একটু দেখাই, এই যে পৃথিবী, এই যে আমাদের যদি পৃথিবী হয়, এটা পৃথিবীর যে এই যে দাঁড়ানো রেখাগুলো আছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 4 মিনিট, একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 4 মিনিট, 4 মিনিট। আর এগুলো যে শোয়ানো রেখাগুলো আছে, হেলানো যে রেখাগুলো আছে, এগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা মানে দ্রাঘিমা রেখার মাধ্যমে, তাহলে মনে রাখবেন, সময়ের ব্যবধান নির্ণয় করা হয়। দ্রাঘিমা রেখার মাধ্যমে তাহলে কি করা হয়? সময়ের ব্যবধান নির্ণয় করা হয়। হ্যাঁ, দ্রাঘিমা রেখার মাধ্যমে যদি বলা হয় কি করা হয়, সময়ের ব্যবধান নির্ণয় করা হয়।
4 মিনিট। আচ্ছা, এটি আমাদের বিজ্ঞান থেকে আসছে, এটি বিজ্ঞান থেকে আসছে যে ঢেঁকি দিয়ে ধান ভানার ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, যে ঢেঁকি দিকে আমরা যে পার দেই ঢেঁকিতে, এটা একটা যান্ত্রিক শক্তি, তাই না? এটা কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঢেঁকি যখন আপনি ধান ভানেন তখন ঢেঁকির যে একটা কি হয়, ঢেঁকিতে একটা শব্দ হয়, তাহলে শব্দ আর ওই ঢেঁকির যে দুটা খুঁটি আছে গরম হয়ে যায়, এই জন্য তাপ শক্তি হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, এটাও আমাদের বিজ্ঞান থেকে আসছে। বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? এখান থেকে আমরা কয়েকটা আইটেমের প্রশ্ন শিখব। বস্তুর ওজনটা আসলে কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? সবাই একটু কমেন্ট করবেন যে আমাদের বস্তুর ওজনটা সবচেয়ে বেশি কোথায় আছে, বলেন। বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়? বস্তুর ওজন সবচেয়ে বেশি হলো আমাদের মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি, মানে এই অঞ্চলটাতে আমাদের বস্তুর ওজন বেশি। আমি যদি চিত্র অঙ্কন করি, চিত্র কোথায় গেল? আচ্ছা, তাহলে এই যে আমাদের পৃথিবী, পৃথিবী যে এই যে মাঝ বরাবর, এটাকে বলা হয় বিষুব অঞ্চল, কারণ হচ্ছে এখানে নিরক্ষ রেখা আছে বা বিষুব রেখা আছে, এটা হলো নিরক্ষ অঞ্চল। আর এই যে এইটা হলো মেরু অঞ্চল, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা হলো দক্ষিণ মেরু। মানে এই অঞ্চলে আমাদের বস্তুর ওজন বেশি। মানে বস্তুর ওজন বলতে হচ্ছে পৃথিবী থেকে মানে টেনে ধরবে আপনাকে এখানে বেশি। এইখানে যদি আপনার বস্তুর মানে আপনাকে পৃথিবীর কেন্দ্র দ্বারা টেনে নিবে বেশি, এইখানেও পৃথিবীর কেন্দ্র দ্বারা টেনে নিবে বেশি। তাহলে আমাদের বস্তুর ওজন হচ্ছে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে বেশি। আর যদি বলে কম কোথায়, তাহলে এই অঞ্চলে মানে বিষুব অঞ্চলে কম। বিষুব অঞ্চলে কম, আমাদের বস্তুর অঞ্চল হচ্ছে বিষুব অঞ্চলে কম, মেরু অঞ্চলে বেশি। কারণ এখানে হচ্ছে জি এর মান বেশি। এই এখানে জি এর মান বেশি, জি এর মান বেশি। যেখানে জি এর মান বেশি, মনে রাখবেন, জি এর মান যেখানে বেশি সেখানে হচ্ছে বস্তুর ওজন বেশি। জি এর মান যেখানে বেশি সেখানে হচ্ছে বস্তুর ওজন সবচেয়ে বেশি। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হলো 0, পৃথিবীর কেন্দ্রের দিকে জি এর মান হলো 0, মানে পৃথিবীর যে কেন্দ্রের দিকে, এই জন্য বস্তুর ওজনও এখানে সব মানে 0, বস্তুর ওজনও সেখানে 0। আমি আবারও বলছি, যদি পৃথিবীর বলে কেন্দ্রে জি এর মান কত? 0, তাহলে বস্তুর ওজন কত? 0। যদি বলা হয় জি এর মান কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে বেশি, তাহলে বস্তুর ওজনও সেখানে বেশি। বুঝতে পারছেন কিনা সবাই? সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা। এটাও আমাদের দেখেন বিজ্ঞান থেকে আসছে। আচ্ছা, কম্পিউটার থেকে একটা প্রশ্ন আসছে আমাদের। কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি? সালমান মোহাম্মদ মিহির জি বুঝতে পেরেছেন, গুড। তাহলে আমাদের কম্পিউটারে যে মেমোরি আছে, এই মেমোরি ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটা? এটা আমরা কিন্তু প্রায় এটা কিনি, যারা আপনারা নেট ইউজ করেন সবাই কিনি এটা। এমএসটি শিফরা, এটা হলো আমাদের বাইট, এটা হলো আমাদের বাইট, ঠিক আছে। 1 বাইট সমান সমান হলো কত? 1024 কিলোবাইট। 1024 কিলোবাইটে হচ্ছে 1 বাইট, 1024 কিলোবাইটে হচ্ছে 1 বাইট। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখবো। আর ক্লাসটা আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পাহাড়ি বস্তুর ওজন কেমন? পাহাড়ি বস্তুর ওজন কেমন? যত আপনি উপরে যাবেন বস্তুর ওজন বাড়বে, জি এর মান বাড়বে। আপনি যত পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যাবেন জি এর মান বাড়বে, ওজন বেশি, পাহাড়ে ওজন বেশি। আচ্ছা, তাহলে আমাদের আপনি পৃথিবীর কেন্দ্র দিকে যত দূরে যাবেন তত জি এর মান বাড়বে, আর জি এর মান বাড়লে আপনার ওজন বাড়বে, ওজন আপনার বাড়বে।
মানে পৃথিবী থেকে আপনি যখন বিমানে করে উপরে যাবেন আপনার ওজন বাড়বে, ওজন আপনার বাড়বে। তাহলে আমাদের কি যে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। আর আপনাদের কাছে আমার একটু একটা ঘোষণা, যে আপনারা যারা রেফার করবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আমাকে, যারা যারা রেফার করবেন। ইনশাল্লাহ আপনারা করতে থাকেন, আপনাদের মাধ্যমে যেন আমরা ভালো একটা দুর্দান্ত প্রস্তুতি আপনাদেরকে দিতে পারি। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তাহলে আজকে আমরা এই ক্লাসটা রাখলাম এই পর্যন্তই। আগামী সোমবার আপনাদের এই সময় দেখা হবে। তো ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।